তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে একটা প্লাগইন কিভাবে ইউজ করতে হয় আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে পারি আমরা। অ্যাকচুয়ালি প্লাগইনটা কি? প্লাগইনটা বলতে পারেন যে কোনো একটা ফাংশনের অথবা কোনো একটা সিস্টেমের একটা প্যাকেজ। ঠিক আছে, কোনো একটা সিস্টেমের একটা প্যাকেজ বলতে পারেন, যেটা হচ্ছে আমি আমার সাইটে প্লাগ ইন করার সাথে সাথে সেটা তার কাজ শুরু করে দিবে। যেমন একটা ফ্যান, আমি তাকে সুইচ দেওয়ার সাথে সাথে, এটা একটা প্যাকেজ, সুইচ দেওয়ার সাথে সাথে পাওয়ার দেওয়ার সাথে সাথে সে কাজ, তার কাজ শুরু করে দেয়। তো এরকমই প্লাগইনটা, বিষয়টা হচ্ছে এমনই যে একটা সম্পূর্ণ একটা প্যাকেজ বলতে পারেন কোন একটা কিছু। যেমন আমি যে প্লাগইনটা করছি, স্লাইডার বা গ্যালারি বা শর্টিং প্যাকেজ, মিক্সিটপ বা আইসোটপ, যে কোনো প্লাগইন। তো এইগুলো হচ্ছে একটা প্যাকেজ যেটা আমি আমার ওয়েবসাইটে ইনস্টল করার সাথে সাথে সেটা তার কাজ শুরু করে দিবে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা স্লাইডার কিভাবে আমরা ইউজ করতে পারি। যদি বা গত ক্লাসে আপনাদেরকে বুটস্ট্র্যাপ কিভাবে ইনস্টল করতে হয় সাইটে, কিভাবে একটা কুইক স্টার্ট গাইড তৈরি করতে হয় দেখানো হয়েছে। তো আজকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কিছু করবো না, তবে বুটস্ট্র্যাপ সম্পর্কে একটা কথা বলবো, সেটা হচ্ছে স্লাইডার ইউজের ক্ষেত্রে যদি আমাদের ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ সাপোর্ট থাকে এবং যেখানে আমার সিঙ্গেল আইটেম নিয়ে স্লাইড হবে, অনলি সিঙ্গেল আইটেম, সেখানে আমি বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করবো, তাহলে ভালো। যদি মাল্টিপল আইটেম থাকে তাহলে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ না করাই ভালো। আমরা তখন আউটকার্সল ইউজ করবো বা ফ্ল্যাক্স স্লাইডার ইউজ করবো, বা আরো অনেক স্লাইডার আছে, ভিএক্স স্লাইডার আছে, লেয়ার স্লাইডার আছে। তো যে কোনো স্লাইডার ইউজ করার চেষ্টা করব। তবে আউটকার্সল নামে যে স্লাইডারটা আছে সেটা হচ্ছে খুবই জনপ্রিয় এবং খুব সহজে কাস্টমাইজ করা যায়, যার কারণে এটা বেশি ইউজ হয়। খুব বেশি সহজ, সহজে কাস্টমাইজ করা যায় বলে এটা বেশি ইউজ হয়। তো আমরা আজকে আউটকার্সল ইউজ করার চেষ্টা করব। তো আমি প্রথমে আউটকার্সলের অফিসিয়াল যে ওয়েবসাইটটা, আমি গুগলে সার্চ করি যে আউটকার্সল লিখে, অবশ্যই আমরা আউটকার্সল 2 ইউজ করবো সবসময়, লেটেস্ট। যদি বা এটা একটা বেটা ভার্সন, 1 ইউজ করব না এই জন্য কারণ 1, আউটকার্সল 1 যেই ভার্সনটা, সেটা আপডেট করতে গিয়ে এখানে একটা প্রবলেমে পড়ে গেছে। এখানে এটা ডাউনলোড করলে আর কাজ করে না। এটা 1ও না আবার 2ও না, এটাতে ফাইল মিসিং আছে। তো আমরা এটা ইউজ করার চেষ্টা করব না, আমরা করব হচ্ছে আউটকার্সল 2। সো এই ওয়েবসাইটটা আসবে, এখান থেকে প্রথমে আমরা যেটা করব, আমাদের যেই রিসোর্সটা তারা দিয়ে দিচ্ছে সেটা ডাউনলোড করব। পাশাপাশি আমি একটু ডকুমেন্টসটা পড়ি। অবশ্যই যে কোনো প্লাগইন ইউজ করার আগে তাদের ডকুমেন্টেশনটা পড়বেন, তারা কি বলতে যাচ্ছে, কেন, কি ফিচার আছে, কিভাবে ইউজ করতে হবে, সবকিছু পড়ে নেবেন। তো আমি ডক্সে ক্লিক করলাম, এখানে তারা আমাকে ওয়েলকাম দেন, তাদের ফিচার সম্পর্কে আলোচনা করছে, কি কি ফিচার আছে সেই ফিচারগুলো সম্পর্কে, এবং সেই প্লাগইনটা কিসের সাথে কম্পাটিবল, আই মিন কোন কোন ব্রাউজার সাপোর্টেড, সবগুলো এখানে বলেছে। এবং সেই প্লাগইনটা কোন কোন লাইব্রেরির সাথে কাজ, কি কি লাইব্রেরি আমাদেরকে দিয়েছে। কিছু মিনিফাইড ভার্সন জাভাস্ক্রিপ্ট দিয়েছে, কিছু সিএসএস ফাইল দিয়েছে। যদিও এখানে ইমেজের কথা বলছে, এটা লাগবে না, আমাদের জাস্ট সোর্স ফাইলটা নিলেই হবে। তারপর কিরকম ফাইলগুলো ইনক্লুড করছে, তাদের যে আমরা যে ডাউনলোড করছি সেই ডাউনলোড ফাইলটা অ্যাকচুয়ালি কিভাবে ইনক্লুড করছে সেটা বলছে এখানে। যদিও বা ডাব্লিউ আউটকার্সল 2 ভার্সনের যেই ইনক্লুড আপনার এই যে স্ট্রাকচারটা দিয়েছে, ডিস্ট্রিবিউট স্ট্রাকচার, এটা কিন্তু 1 এর স্ট্রাকচার। 2 তে এগুলো পাবেন না, এতগুলো ফাইল পাবেন না। 2 তে শুধুমাত্র যেগুলো প্রয়োজনীয়, মেইন জেএস, নরমাল জেএস আর জাস্ট সিএসএস টাই পাবেন। এখানে দেখেন 2 তে দুইটা জেএস ফাইল এবং শুধুমাত্র একটা সিএসএস ফাইল আছে। তো স্ট্রাকচার নিয়ে এগুলো, এতগুলো সব ফাইল নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, আমাদের যেটা দিয়েছে ওইটাতে যথেষ্ট। আর এই প্লাগইনটা কিসের সাথে ডিপেন্ডেন্ট, আই মিন কার উপর, কোন লাইব্রেরির সাথে কাজ করবে, জাভাস্ক্রিপ্ট কোন লাইব্রেরির সাথে কাজ করবে সেটা এখানে বলে দিচ্ছে। সেটা হচ্ছে jQuery এবং জেপ2 লাইব্রেরির সাথে কাজ করবে। jQuery যেরকম একটা লাইব্রেরি ফাংশন জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কিছু একাধিক ফাংশন নিয়েই হচ্ছে jQuery তৈরি। তো jQueryর মতো জেপ2 একটা লাইব্রেরি, এরকম আরো অনেক আছে, মুটলস, তারপর exit.js, এরকম অনেকগুলো জেএস ফাইল আছে যেগুলো হচ্ছে লাইব্রেরি। তো সবচেয়ে বেশি ইউজ হয় jQuery, যার কারণ, এটার কারণ হচ্ছে সকল ব্রাউজার সাপোর্টেড, ক্রস ব্রাউজার সাপোর্টেড, যার
এটাই এর কারণে হচ্ছে jQuery সবচেয়ে বেশি ইউজ হয় এবং যে কোনো প্লাগইন jQuery সাপোর্ট। তো আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে jQuery ইউজ করার চেষ্টা করব, একাধিক ভার্সনের লাইব্রেরি ইউজ করব না। তো jQueryটা তো অবশ্যই। এরপর তাদের ইনস্টলেশন প্রক্রিয়া কি, কিভাবে ইনস্টলেশন করতে হবে সেটা প্রথমে বলেছে হচ্ছে ইনক্লুড সিএসএস। অবশ্যই আমার HTML এর সাথে আমার সিএসএস ফাইলটাকে ইনক্লুড করতে হবে। এখানে যে দুইটা সিএসএস এর কথা বলা হয়েছে, একটা হচ্ছে all cursor main css আর একটা হচ্ছে all theme default main css। এই দুইটা ফাইল আগে থাকতো, এখন শুধুমাত্র একটাই থাকবে, all cursor css। এই দুইটা ফাইল হচ্ছে ভার্সন 1 এ ছিল। এরপর ইনক্লুড জেএস, অবশ্যই জেএস ফাইলকে ইনক্লুড করতে হবে। আর আমার যে জেএস ফাইল all cursor এর সাথে দিয়েছে সেটা অবশ্যই jQuery এর সাথে ডিপেন্ডেন্ট, সেজন্য অবশ্যই আমাকে jQuery-টাকে আগে কল করতে হবে। তো আমরা অবশ্যই জানি যে jQuery হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে আমরা কি বলি, যেটা যে স্টাইলটা আমাদের সবার নিচে থাকে সেটা কি প্রায়োরিটি বেশি। আর jQuery এর ক্ষেত্রে jQuery-টাকে অবশ্যই সবার উপরে দিতে হবে, আদারওয়াইজ অন্য কোনো প্লাগইন, যেমন আমি all cursor-টা যদি jQuery এর উপরে ইউজ করি, হ্যাঁ jQuery এর উপরে যদি কল করি তাহলে সেটা কাজ করবে না, কারণ all cursor হচ্ছে jQuery এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো jQuery ছাড়া all cursor-টা কাজ করবে না। তো ডিপেন্ডেন্সিটা বুঝতে হবে সবার। jQuery ক্ষেত্রে jQuery-টা সবার উপরে থাকবে, লাইব্রেরিটাও উপরে থাকবে, তারপর তার ফাংশন গুলো, তার প্লাগইন গুলো। ঠিক আছে, তো এখানে কল করতে হবে হচ্ছে jQuery, দেন হচ্ছে আমার all cursor min.js এর যে ফাইলটা সেটা। তারপর একটা HTML সেটআপ দিয়েছে তারা, কিভাবে HTML সেটআপটা করতে হবে। তো তারা বলেছে সেটা হচ্ছে প্রথমে আমাকে একটা র্যাপার ডিপ করে নিতে হবে। প্রথমে আমাকে একটা র্যাপার ডিপ, আমি একটা ডেমো দেখি। আম, আমি বেসিক একটা ডেমো দেখি। দেখেন এখানে একটা স্লাইডার আছে যার 5টা আইটেম একসাথে শো করছে। ঠিক আছে, এবং এটা একটা আইটেম, এটা একটা আইটেম, সো স্লাইডার। সো এখানে যেটা বলেছে প্রত্যেকটা আইটেমকে আলাদা করে ডিপ দিতে হবে এবং সেই ডিপ, প্রত্যেকটা আইটেমের ডিপ গুলোকে একটা ডিপ দিয়ে ঘিরে নিতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস প্রথমে আমাকে একটা র্যাপার ডিপ করে নিতে হবে, তারপর তার মধ্যে আমার যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা করে একটা ডিপ করতে হবে। যেমন এরকম 1 নম্বর একটা আইটেম, এটা আলাদা করে একটা ডিপ। আমি যদি এখানে দেখি স্পেট এলিমেন্ট করে, দেখেন তারা আইটেম ডিপ, ডিপ ক্লাস আইটেম নামে একটা ডিপ নিয়েছে এবং সেটাকে এই পোর্শনটাকে কি করছে একটা ডিবে নিয়ে নিছে। সেম কাজটা ট্রু এর ক্ষেত্রে। ঠিক আছে, সো আমাদেরকেও সেই মার্কআপটা করতে হবে, প্রত্যেকটা আইটেমকে আলাদা করে একটা ডিপ করে নিতে হবে এবং সবগুলো আইটেমের ডিপটাকে একটা ডিপ দিয়ে ঘিরে নিতে হবে, যেখানে একটা ক্লাস থাকবে। সেই ক্লাসকে আমরা কি করতে পারবো, স্লাইডার হিসেবে অ্যাক্টিভ করতে পারবো। এই ক্লাসের উপর আমরা স্লাইডারটাকে কি করব, কল করব। যেমন এখানে দেখেন যে all cursor ডিপ এবং সেটা শেষ হয়েছে, তার মধ্যে অনেকগুলো আইটেম আছে, প্রত্যেকটা আইটেম হচ্ছে আলাদা করে ডিপ দিয়ে নেওয়া। ঠিক আছে, এবং এই all cursor ক্লাসের মধ্যে সেই প্লাগইনটাকে কল করছে ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে, সেই প্লাগইনটা আমরা কল করেছি all cursor তাদের একটা হ্যান্ডেলের মাধ্যমে, তাদের একটা অ্যাকশনের মাধ্যমে। তো আমরা আমাদের প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি। যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। আমি আমার প্রজেক্ট ফোল্ডার অ্যাকচুয়ালি কিছুই, যাই হোক, এটা হচ্ছে HTML এর বেসিক মার্কআপ। ঠিক আছে, HTML এর বেসিক মার্কআপ। তো আমরা একটা প্রথমে মার্কআপটা করি, মার্কআপ বলা হচ্ছে একটা ডিভ। আমি একটা ডিভ ক্লাস, আমি ডিভ ক্লাস স্লাইডার নামে একটা ডিভ নিলাম এবং সেটা শেষ করলাম, এবং তার মধ্যে আমার প্রত্যেকটা আইটেমকে আলাদা করে ডিপ দিয়ে নিতে হবে। তো আমি একটা ডিভ ক্লাস এস আইটেম, আই মিন স্লাইডার আইটেম, এবং তার মধ্যে হচ্ছে আমার একটা ইমেজ থাকবে। সাপোজ আমি ইমেজ দিয়ে করতে চাচ্ছি, সোর্স img, তার মধ্যে আমার একটা ইমেজ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা আইটেম। সো আমি আইটেমটা অনেকগুলো নিয়ে নিই, 5টা আইটেম নিলাম, 6টা নেই 6টা, আমি 6টা আইটেম নিলাম।
আচ্ছা, এরপর আর কি কি বলছে? মার্কআপ তো আমার করা শেষ। তার আগে বলছে হচ্ছে আমাকে সিএসএস ইনক্লুড করতে হবে, জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করতে হবে। তো আমাদের HTML এবং সিএসএস ফোল্ডারে আমরা কোনো সিএসএস নিয়ে নিইনি, তাদের সিএসএস টা নিয়ে নিই। আমাদের সিএসএস ফোল্ডারে তাদের যে আলকার্সো যে আমাকে যে সিএসএস টা দিছে সেটা নিলাম। এরপর আমাদের জেএস ফোল্ডারে তাদের জেএস ফাইলটা যে কোনো একটা মিন জেএস বা নর্মাল জেএস, আমি মিন জেএসটা নিলাম, আমাদের জেএস ফোল্ডারে নিয়ে নিলাম। এরপর সেই দুইটা ফাইল আমি আমার HTML এ কল করে দিই, লিংক সিএসএস আলকার্সো সিএসএস রিলেশন হচ্ছে স্টাইল শিট, এ হচ্ছে আমার একটা সিএসএস। দেন আরেকটা সিএসএস অবশ্যই আমার ইন্ডেক্সের সাথে আছে, সেটা হচ্ছে style.css। আলকার্সো সিএসএস কল করলাম এবং আমার স্টাইল সিএসএস কল করা হয়নি, সেটাকেও কল করে দিলাম। এরপর একদম বডির শেষে, শেষ হওয়ার আগ মুহূর্তে আমরা স্ক্রিপ্ট গুলা কল করবো, জাভা স্ক্রিপ্ট গুলা। তো ফার্স্ট যে জাভা স্ক্রিপ্টটা সেটা হচ্ছে আমার কি jQuery। এখন আমরা jQuery দুভাবে কল করতে পারি, সরাসরি অনলাইন থেকেও কল করতে পারি, আবার অফলাইন থেকেও কল করতে পারি। তো jQuery পাওয়ার জন্য আমি jQuery.com/download এই লিংকে গেলাম, এখান থেকে আমি অফলাইন ভার্সনটা ডাউনলোড করে নিই। ঠিক আছে, কম্প্রেস ভার্সনটা ডাউনলোড করলাম। আচ্ছা, এখান থেকে অবশ্যই আপনারা জানেন যে 1.3 2.3 আই মিন 1 পয়েন্ট সামথিং আর 2 পয়েন্ট সামথিং jQuery দুইটা ভার্সন, একটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং আর একটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তো কোনটা ইউজ করব? অ্যাকচুয়ালি আমাদের ইউজ করা দরকার হচ্ছে 1 পয়েন্ট সামথিং এটাই, কারণ 2 পয়েন্ট সামথিং এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 6 7 8 এই তিনটা ভার্সনের ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করে না। ঠিক আছে, তো আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের তিনটা যাতে ইন্টারনেট এক্সপ্লোরার মিনিমাম 7 পর্যন্ত যাতে সাপোর্ট করে। তো 7 পর্যন্ত যদি সাপোর্ট করাতে চাই তাহলে আমাদেরকে jQuery 1 পয়েন্ট সামথিংটা ইউজ করতে হবে। তো 1 পয়েন্টের মধ্যে 1.9 1.11 1.1 এরকম অনেকগুলো ভার্সন আছে। তো এখানে লেটেস্ট ভার্সনটা দেওয়া আছে 1.11.3। তো আমি এটা ডাউনলোড করি, সেভ লিংক অ্যাজ, আমার জেএস ফোল্ডারে এটা রাখলাম, এটার ফাইল নেম হচ্ছে এটা, আমি সেভ করলাম, এটা একটা ফাইল হিসেবে সেভ হয়ে গেল। এবং সেটা আমার জেএস ফোল্ডার থেকে jQuery min js আমি প্রথমে কল করছি, তারপর আমার যে ফাইলটা আছে al cursor। এরপর আমরা আরেকটা ফাইল তৈরি করে রাখি যেটাতে হচ্ছে আমরা বিভিন্ন রকমের প্লাগইন গুলাকে কি করব, অ্যাক্টিভ করব। ঠিক আছে, বিভিন্ন রকমের প্লাগইন গুলো অ্যাক্টিভ করার জন্য আমি active.js নাম দিয়ে একটা js ফাইল করলাম, সেটাকেও আমি আমার HTML এর এই যে al cursor এর নিচে এটা দিয়ে দিলাম active.js। অ্যাকচুয়ালি এখানে যেটা বলা হয়েছে যে al cursor যদি আমাকে ইনস্টল করতে হয় সেই প্লাগইনটাকে কল করতে হবে। এটা দুইভাবে করা যায়, আমরা সরাসরি HTML এর সাথে লিখতে পারি অথবা আলাদা একটা ফাইল করেও লিখতে পারি। তো HTML এর সাথে না লিখে আলাদা করে ফাইল করছি এই জন্যই, কারণ আমরা যদি আমাদের ওয়েবসাইটে একাধিক প্লাগইন ইউজ করি তাহলে এগুলা HTML এ না লেখাটাই ভালো। ঠিক আছে, তো আমরা আলাদা একটা ফাইল করে নিলাম। এবার একটু আমাদের সাইটটাকে ভিজিট করে দিয়ে কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের সাইট, এটা আমরা যে 4টা ইমেজ বা 5টা ইমেজ নিয়েছি। আচ্ছা ফাইন, এখানে 2টা করে দেব। ঠিক আছে, আমরা 4 5 6টা ইমেজ নিয়েছি এখানে। সো এখন আমরা আমাদের স্লাইডারটাকে অ্যাক্টিভ করব এই ক্লাস। এটা হচ্ছে আমার একটা আইটেম। সো এরকম আমার আইটেম 6টা আছে এবং সবগুলো আইটেমের র্যাপার হচ্ছে adp। ঠিক আছে, আমরা এখন এই ক্লাসে আমাদের স্লাইডারটাকে কি করব, অ্যাক্টিভ করব। তো আমি অ্যাক্টিভ জেএস এ যাই, দেখে বলেন তো কেউ একজন যে jQuery সিনট্যাক্সটা কি? শেষ, প্রথমটা কি?
আমার সিলেক্টর, তাই তো? এখন আমি প্রথমে ডকুমেন্টটাকে সিলেক্ট করি, দেন ডকুমেন্টটা যখন রেডি হবে, এই ফাংশনের মিনিংটা তো বুঝেন না? এই ফাংশন কি করে? ডকুমেন্ট রেডি ফাংশন যেটা করে সেটা হচ্ছে ডকুমেন্টটা রেডি হওয়ার পর তার মধ্যে যেই প্লাগইন বা যেই ইনস্ট্রাকশন আমরা দিব সেটাকে রান করে ডকুমেন্ট রেডি হওয়ার পর। ঠিক আছে? ডকুমেন্ট বলতে ইন্ডেক্স এইচটিএমএলটা রেডি হওয়ার পর কাজটা শুরু হবে। তো আমরা ডকুমেন্ট রেডি ফাংশন দিলাম, সেম সিনট্যাক্সটা আমরা আল কার্সরটাকে অ্যাক্টিভ করব। প্রথমে সিলেক্টর, আমার সিলেক্টর হচ্ছে ডট স্লাইডার, এবং তাদের ইভেন্ট যেটা আছে, তাদের যেই আল কার্সরের যে হ্যান্ডলারটা আছে বা অ্যাকশনটা আছে, সেটার নাম হচ্ছে আল কার্সর। ঠিক আছে? সো আল কার্সর অ্যাকশনটা কপি করলাম, এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আমার সাইড স্লাইডার অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমি স্লাইড করতে পারছি। এই স্লাইডারটা এতই কাস্টমাইজেবল যে এটা ইজিলি ইউজ করা যায়, খুব সহজ, একদম খুব সহজ। যেমন এখন এখানে আইটেম হিসেবে কয়টা শো করছে? 3টা শো করছে। তো আমরা ইনস্টলেশন প্রক্রিয়া শেষ করলাম, তারপর আমরা সরাসরি এপিআই তে চলে যাই, অপশনসে চলে আসি। অপশনস সম্পর্কে কি কি আছে, এটা কি কি অপশন আছে, আমি কিভাবে কাস্টমাইজ করতে পারি। যেমন প্রথম অপশন আইটেমস নামে একটা অপশন আছে, সেই অপশনটা টাইপ হচ্ছে নাম্বার এবং সেটা ডিফল্ট হচ্ছে 3। ডিফল্ট 3 মিন্স সে ডিফল্ট 3 অবস্থা 3 আছে বলে 3টা আইটেম শো করছে ডিফল্ট ভাবে। তো যদি আমি বলে দেই এখানে অপশন লেখার সিস্টেম, আল কার্সর যেই অ্যাকশনটা তার ব্র্যাকেটস এর মধ্যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে এখানে আইটেমসটা লিখবো, আমার অপশনস নেম, তারপর আমি কি চাচ্ছি সেটা। আমি আইটেমস লিখলাম 1, এখন শুধুমাত্র একটা আইটেম শো করছে। এখন আমি যত আইটেম দিতে পারি, আমি যদি বলি যে 6 শো করবে তাহলে 6টা আইটেম শো করবে। আমি যদি বলি 10টা আইটেম শো করবে তাহলে 10টা আইটেম শো করবে। আমার 6টা আইটেম আছে বলেই আরগুলা শো করছে না। ঠিক আছে? তো এই হচ্ছে অপশনস এর ইউজ। এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট চালাবেন, প্রত্যেকটা অপশন ইউজ করে দেখবেন কি হচ্ছে। যেমন আমি কয়েকটা অপশন দেখিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা অপশন ইউজ করার পর অবশ্যই কমা দিয়ে শেষ করতে হবে, আদারওয়াইজ একটা অপশনের চাইতে আরেকটা অপশন আলাদা হবে না। আইটেমস, তারপর আমি মার্জিন ইউজ করছি, মার্জিন ইউজ করলাম মনে করেন 25। আমি আইটেমস মার্জিনটা বুঝতে পারবো হচ্ছে আমি আইটেমসটা একটু বাড়াই দিই। আমি মার্জিন ইউজ করলাম 25। মার্জিন মিন্স কি? অবশ্যই মার্জিন লেফট রাইট যে কোনো একটা। আমি 25 দিয়েছি, প্রতিটা আইটেমের রাইটে 25 পিক্সেল সে মার্জিন পাবে। এবং এখানে বলে দেওয়া আছে মার্জিন তার ডিফল্ট হিসেবে 0 আছে, এবং আমরা যখন মার্জিন ইউজ করবো এটা অ্যাকচুয়ালি কি পাবে, এটা হচ্ছে মার্জিন রাইটই পাবে। ঠিক আছে? আর যে নাম্বারটা দিব সেটা পিক্সেলে রূপান্তর হয়ে সেটা কাজ করবে। এরপর লুপ, লুপ বলতে অবশ্যই কোনো একটা জিনিস বারবার ঘোরানো, লুপিং। ঠিক আছে? লুপ বলতে এটাকে বোঝায়। তো এখানে লুপ বলতে হচ্ছে যেমন আমার 6টা আইটেম শেষ, আর যাচ্ছে আর যাচ্ছে না, কিন্তু এটা কেমন জানি ব্যাকআপ লাগছে। আমি যদি এখন অটো প্লে ইউজ করি, আই মিন অটোমেটিকলি প্লে হবে, একটা পর একটা স্লাইড চলে যাবে। আমরা যদি সেটা ইউজ করি তখন কি হবে, 6টা আইটেম শেষ হওয়ার পর সে প্রথম দিকে আবার দৌড় দিবে ব্যাকে, তারপর আবার শুরু হবে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালো দেখায় না, সেজন্য আমরা যদি লুপ ইউজ করি, লুপ থ্রু যদি বলে দেই, তাহলে সে ক্লোন করে নিয়ে আইটেম গুলোকে ক্লোন করবে, 6টা আইটেম শেষ হওয়ার পরও আবার ফার্স্ট আইটেমটা আবার শুরু। ঠিক আছে? সে কিন্তু ব্যাকে আর যেতে হচ্ছে না। এ হচ্ছে লুপ। এরকম অনেকগুলো অপশন আছে, তো অপশনগুলোর ইউজ দেখবেন। আমি কিছু যেগুলো অ্যাকচুয়ালি খুব বেশি প্রয়োজন, যেমন আমার অবশ্যই আমার সাইটে একটা, এখানে আমি এগুলো আপাতত বাদ দিয়ে রাখি, 1 দিলাম। অবশ্যই আমরা চাই আমার এখানে একটা নেভিগেশন বার আসুক, এন্ড এখানে কিছু পেজিনেশন বার আসুক, যেমন এটার মতো প্রিভিয়াস নেক্সট বাটন আসবে, আবার এদিক এরকম পেজিনেশন আসবে। এটাকে বলা হয় পেজিনেশন, এটাকে বলা হয় নেক্সট নেভিগেশন। ঠিক আছে? তো আমরা নেভিগেশন বার চাচ্ছি এবং পেজিনেশন বাটন চাচ্ছি। এগুলোর জন্য আলকার্সল দুইটা সুইচ বা দুইটা অপশন দিয়েছে। আচ্ছা, প্রথম অপশনটা এখানে দেখেন যে ন্যাপ নামে একটা অপশন আছে, এটা হচ্ছে শো নেক্সট প্রিভিয়াস বাটনস। তো শো নেক্সট প্রিভিয়াস বাটনস এটা নরমালি ফলস অবস্থায় আছে, যার কারণে এই বাটনটা শো করছে না।
আমরা যদি এখন এটাকে ট্রু করে দেই, আচ্ছা তার আগে একটু তাদের মার্কআপ সম্পর্কে একটু ধারণা দিই। অ্যাকচুয়ালি এই আউটকারসেল মার্কআপটা কেমন হচ্ছে। আমাদের মার্কআপটা কিন্তু একদম ছোট ছিল, শুধুমাত্র স্লাইডার ডিপ, তার মধ্যে আইটেমগুলোর এক একটা কি আইটেমগুলোর ডিপ। বাট এখানে আমি স্লাইডার অ্যাক্টিভ হওয়ার পর সাথে সাথে কি হয়েছে দেখেন, আমার স্লাইডার ক্লাসের পাশাপাশি আরো কিছু ক্লাস, আল কার্সেল ক্লাস, আল থিম ক্লাস, আল লোডেড ক্লাস, কিছু ক্লাস যুক্ত হয়েছে এবং তার মধ্যে দুইটা ডিবে কনভার্ট হয়ে গেছে। আমার আইটেম গুলো একটা ডিবে আর কন্ট্রোলস গুলো একটা ডিবে। কন্ট্রোলস বলতে নেভিগেশন বার, নেভিগেশন বাটন, ন্যাপ এবং পেজিনেশন, এই দুইটাকে কন্ট্রোল বলছি, এটা এবং এটা কন্ট্রোল করার জন্য। তো আইটেম গুলো একটা ডিবে হয়ে গেছে এবং কন্ট্রোলার গুলো আরেকটা ডিপ। তো আইটেম ডিপ গুলোতে আরো ভিতরে আরো একটা ডিপ, আল স্টেজ নামে ডিপ। দেন প্রত্যেকটা আইটেমকে আলাদা করে ডিপের মধ্যে নিয়ে নিয়েছে। আমার আইটেম ডিপ হচ্ছে এটা এস আইটেম, বাট তারা কি করছে, আল আইটেম নামে একটা ডিপ ঘিরে নিয়েছে প্রত্যেকটা আইটেম। ঠিক আছে, এটা হচ্ছে জেকুরির মাধ্যমে। জেকুরির মাধ্যমে অনেক কিছু করা যায় অ্যাকচুয়ালি, এটা কল্পনাও করা যাবে না কি করা যায়। তো এরা এটার মাধ্যমে করে নিয়েছে এবং আল আইটেমে হচ্ছে কিছু স্টাইল আছে, যে স্টাইল গুলা নর্মালি আমাদের অপশনের সাথে কাজ করছে। আমরা যদি অপশন ইউজ করি যে মার্জিন রাইট, তখন এখানে মার্জিন রাইট আসে। এখন দেখেন মার্জিন রাইট 0, আমরা যখন মার্জিন রাইট ইউজ করবো তখন এই আল আইটেমের ডিপ এর সাথে ইনলাইন স্টাইল হিসেবে যুক্ত হবে এটা। ঠিক আছে, যাই হোক, সো এটা হচ্ছে আইটেম এবং এরপর হচ্ছে আমার কন্ট্রোলার্স। এখন কন্ট্রোলসে কি আছে দেখি, আল ন্যাব নামে একটা ডিপ, আল ডটস নামে একটা ডিপ। দ্যাট মিনস আল ন্যাবের জন্য একটা ডিপ, ডট গুলোর জন্য একটা ডিপ। তো আল ন্যাবে কিছুই নাই এখন, আপাতত কিছুই নাই, সবগুলো ডিসপ্লে নান অবস্থায় আছে, কারণ এটা বেসিক্যালি এটা নরমালি হচ্ছে ডিফল্ট ভাবে ফলস। আমি যখন ন্যাব ট্রু করব, দেখেন এটা ডিসপ্লে ব্লক হবে, অল ন্যাবের মধ্যে ডিসপ্লে ব্লক হয়ে গেছে, ডিসপ্লে নান যেটা ছিল সেটা চলে গেছে। এবং এগুলো নিয়ে আমি এখন কাজ করতে পারবো। এখন ট্রু করার সাথে সাথে দেখেন দুইটা বাটন চলে আসছে, একটা প্রিভিয়াস, একটা নেক্সট। এখন এগুলোকে আমার কাস্টমাইজ করতে হবে, আমরা তো এরকম চাচ্ছি না। আমরা যদি চাইতে পারি যে অ্যাঙ্গেল আইকন, ফন্ট অসমের অ্যাঙ্গেল আইকন চাইতে পারি, তাই না? আমরা ক্যারেট আইকন চাইতে পারি, যে কোনো কিছু। এখানে আরো কিছু অপশন আছে ন্যাবের, যেমন ন্যাব টেক্সট, টেক্সটটা চেঞ্জ করার জন্য আমি যদি আরেকটা অপশন লিখলাম ন্যাব টেক্সট, এখানে লিখে দিলাম হচ্ছে প্রিভিয়াস এর জন্য পি আসবে, নেক্সট এর জন্য এন আসবে। প্রিভিয়াস এর জন্য পি, নেক্সট এর জন্য এন। কাজ করছে এই দুটা? করছে। এখন এই দুটাকে আমরা স্টাইল করতে পারবো না? আমি বলেছিলাম আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে যে একটা স্লাইডার আছে, স্লাইডার আনার দরকার নেই, একটা ইমেজ আসুক, কিন্তু আইকন দুটাকে পজিশনিং করে আনতে হবে। এই জন্যই বলেছিলাম এটা এই কাজে লাগবে। আপনারা এখন এটা করতে পারবেন চাইলে, এই দুটাকে দুই পাশে নিয়ে আসা এবং এখানে যা করার দরকার করা। তো আমি তারপরে করছি এটা পি এবং এভাবে না দিয়ে আমি জাস্ট অ্যাঙ্গেল দেই আপাতত, অথবা ফন্ট অসমের আইকনই ইউজ করি, সরাসরি শিখে ফেলি যে ফন্ট অসমের আইকন অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করতে হবে। ফন্ট অসম তো আছে না। আচ্ছা, এটা হচ্ছে আমার ফন্ট অসম, তাদের ফন্টস আমি নিয়ে নিলাম এবং তাদের যে সিএসএস ফাইলটা সেটা একটা ফাইল আমি নিলাম। এই সিএসএস ফাইলটা আমাদের এইচটিএমএল এ কল করে দেব। ঠিক আছে, এখন আমাদের জাভাস্ক্রিপ্টে অপশনের মাধ্যমে আমাদেরকে এখানে ফন্ট অসমের আইকন আনতে হবে। ফন্ট অসমের আইকন আনার জন্য আমরা যে আইকনটা আনবো সেটার নাম হচ্ছে অ্যাঙ্গেল রাইট। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাই না। একটা অ্যাঙ্গেল রাইট, একটা হচ্ছে অ্যাঙ্গেল লেফট, অথবা আমরা এটা আনতে পারি ক্যারেট লেফট, ক্যারেট রাইট, এই দুটোও আনতে পারি। তো আমি আপাতত এই দুটো আনি, অ্যাঙ্গেল লেফট, অ্যাঙ্গেল রাইট। তো এখানে আমরা কিভাবে জানি, কিভাবে ইউজ করতে হয় জানি, আই প্লাস এবং আই শেষ, এই তো। তারপর আই ক্লাসের মধ্যে আমাদের এফ এ হ্যাপেন অ্যাঙ্গেল লেফট, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল লেফট এর মার্কআপ, ফন্ট অসমের মার্কআপ, তাই না? অ্যাঙ্গেল লেফট, অ্যাঙ্গেল রাইট।
সো এই মার্কআপটা আমরা ইউজ করব হচ্ছে এর মধ্যে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমরা এখানে বলে দিয়েছে ন্যাপ টেক্সট তার আইটেম গুলাকে আলাদা করবে হচ্ছে ডাবল কোটেশন দিয়ে। যদি বা এখানে কোনো ডাবল কোটেশন দেয় না, কারণ এখানে হচ্ছে তারা ইউনিকোড ইউজ করছে। প্রিভিয়াস এবং নেক্সট যে টেক্সটটা অটোমেটিক্যালি আসতেছে সেটার জন্য ইউনিকোড ইউজ করছে, ঠিক আছে, ওই টেক্সটটা একদম। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে কনভার্ট করার জন্য এই যে ডাবল কোটেশন ইউজ করছি, তো আমরা ক্লাসের এই জায়গায় ক্লাসের পরিবর্তে ডাবল কোটেশনের পরিবর্তে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, অথবা এটাও করা যেতে পারে যে এটাকে সিঙ্গেল কোটেশন করে দিয়ে ইউজ করা যেতে পারে, ঠিক আছে, যাতে ক্লাস নেমটা অ্যাকচুয়ালি ক্লাস নেমই থাকে। যেমন আমি যদি একটু আগের উদাহরণটা দেই, এখন দেখেন আমার এই ন্যাপ টেক্সট তার আইটেম হিসেবে তা কাউন্ট করবে হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, দেখবেন এই জিনিসটুকুই আমার প্রিভিয়াসে চলে আসবে আই ক্লাস ইকুয়াল পর্যন্ত, এবং সেটা কাজও করছে না। কেন কাজ করছে না? আই মিন এখানে অনেকগুলা অপশন হয়ে গেছে অলরেডি, এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা, এবং একই কমার মধ্যে দুইটা অপশন হয়ে গেছে। যাই হোক আমি এটা আপাতত বাদ রাখি, এটা আপাতত বাদ। এখন দেখেন তাও কাজ করছে না, কারণ এটা একটা রং। যাই হোক এনিওয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে সবসময় চেষ্টা করব যে যাতে ক্লাস নেমটা ঠিক থাকে। আচ্ছা আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করে দেখি, যদি বা সিঙ্গেল কোটেশন ইউজ করলে অনেক সময় অনেক রকমের প্রবলেম পড়ছে। অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল রাইট নামে একটা ক্লাস দিলাম এন্ড আচ্ছা আসছে। তো আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে স্ট্রিং এবং ইন্টিজারের মধ্যে পার্থক্য তো জানেন। আই হোপ স্ট্রিং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং হচ্ছে জাস্ট কোন একটা টেক্সট, আর ইন্টিজার হচ্ছে সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখানে এটা হচ্ছে একটা স্ট্রিং, এবং স্ট্রিং কে লিখতে হয় কিভাবে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে। এবং এটা যেহেতু একটা স্ট্রিং, আমি যদি এই অপশনটা এখানে লিখতে চাই, এটা জাভাস্ক্রিপ্টের একটা যেহেতু প্রোগ্রাম, এই স্ট্রিংটা যদি লিখতে চাই আমাকে হয় ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, না হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হবে। ডাবল কোটেশনের মধ্যে দিলে যে প্রবলেম সেটা হচ্ছে আমার ডাবল কোটেশন এখান থেকে শুরু হয়ে ক্লাসের নামের আগ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেজন্য সেই স্ট্রিং হিসেবে যেটাকে নেবে সেটা হচ্ছে শুধুমাত্র এইটুকু। এটা হচ্ছে আমার রং ওয়ে। আমার ক্লাসটা না পেলে কি হবে, আইকনটা পাবে না, যেহেতু ফন্ট আসামের আইকন কি ক্লাসের মাধ্যমে আসে, সুতরাং ক্লাসটা পেতে হবে। যার কারণে আমরা স্ট্রিংটাকে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখছি এখন, আমরা না হলে ডাবল কোটেশন দিয়েও লিখতে পারি, ঠিক আছে। আবার এখানে যদি ডাবল কোটেশন করি তাহলে আমাকে এখানে সিঙ্গেল কোটেশন করতে হবে, ঠিক আছে, যে কোনো একটা ওয়ে ইউজ করলে হবে। তো এখানে আমরা ফন্ট আসামের আইকন আসছে, এরপর আমি একটু ডিফল্ট কিছু স্টাইল করব। আচ্ছা তার আগে আমি একটা সর্বজনীন স্টাইল দিই। আর ডিফল্ট স্টাইলের মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যেই এখান থেকে দেখেন এখান থেকেই করি, অল কন্ট্রোলস যেটা আছে সেটা কোথায় আসবে, সেটা এখানে আসবে। সেটা আসার আগে আমি একটু দুইটা আইটেমকে সাজাই নিই। যেমন অল কন্ট্রোলস এর মধ্যে যে অল ন্যাব আছে তার মধ্যে দুইটা ডিভ আছে, ঠিক আছে, তার মধ্যে দুইটা ডিভ একই স্টাইল হবে, সেজন্য আমি একসাথে স্টাইল করব। অল ন্যাব তার মধ্যে দুইটা ডিভ, সেই দুইটা ডিভকে কি করব, আমি ডিসপ্লে করি। প্রথমে ডিসপ্লে ইনলাইন, পাশাপাশি কলাম ইনলাইন ব্লক দিয়ে দিই। আমি যাতে উইথ দিলে পাই, উইথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস 50%, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার তো আমি একটা গ্রে কালার দিই, ঠিক আছে। টেক্সট লাইন হচ্ছে সেন্টার, এটা করলাম। আর এখানে হচ্ছে আই আছে। আচ্ছা এটাকে প্রপার সেন্টার করার জন্য, অ্যাকচুয়ালি আইকনটাকে প্রপার সেন্টার করার জন্য আমরা একটা ওয়ে করতে পারি, সেটা ইনলাইন ব্লক না দিয়ে ইনলাইন ট্যাবল দিতে পারি। ইনলাইন ট্যাবল দেওয়ার পর ভার্টিক্যালি কোন একটা এলিমেন্টকে সেন্টার করার জন্য কি ইউজ করতে হয় বলছি। আমি একটু ফন্ট সাইজ দিয়ে নেই, 20 পিক্সেল
28 ডিগ্রি, হ্যাঁ 28। এখন এই ডিবের মধ্যে কি আছে? এই ডিবের মধ্যে একটা আই আছে, ডিপ আই। আইটাকে সিলেক্ট করলাম, তাকে ডিসপ্লে করলাম টেবল সেল এবং ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিলাম, সে যাতে অটোমেটিক্যালি মিডল হয়ে যায়। আমাদেরকে যদি মিডলে আনতে হতো তাহলে যেটা করতে হতো, হয় এটাকে প্যাডিং টপ দিয়ে আনতে হতো, আর ডিপকে প্যাডিং টপ দিলে তো ডিপের হাইট বেড়ে যেত, তাই না? ডিপের হাইট বাড়তেছে। তো আমরা এই প্যাডিং টপ এটা ইউজ না করে আমরা কোনো একটা এলিমেন্ট, এটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় ইউজ হতে পারে। যেমন আমি প্রথমে আপনাদেরকে 3 নম্বর ক্লাসে হয়তো বলেছিলাম যে একটা ডিপ থাকতে পারে, এখানে মাঝখানে কিছু টেক্সট আছে, কিন্তু আমরা যদি প্যাডিং টপ দিয়ে সেটাকে নর্মালি সেন্টার করে নিই, যদি কোনো সময় টেক্সটটা বাড়ে তাহলে প্যাডিং টপ সে এখান থেকে কাউন্ট করে টেক্সটটা বাড়ায় ফেলবে, সেটা সেন্টার হইল না। ঠিক আছে, নিচে নিচে টেক্সট চলে আসছে, এটা সেন্টার হইলো? হইলো না। কিন্তু এটাকে সেন্টার করতে হলে কি হইতে হবে? টেক্সটটা যতই বাড়ুক সবসময় সে উপরের নিচে কাউন্ট করে অটোমেটিকলি কি হবে? সেন্টার্ড হয়ে যাবে। আমরা যদিও বা মার্জিন 0 অটো দিয়ে লেফট রাইট অটো করতে পারি, কিন্তু উপরের নিচে অটো হয় না। তো এটাকে করার জন্য ভার্টিক্যাল এভাবে ডিসপ্লে ট্যাবল দিয়ে করতে হয়। এবং ট্যাবলের যেই সেলটা থাকে, আমরা যদি একটা ট্যাবল তৈরি করি, এটা একটা সেল, এটা একটা সেল, ট্যাবলের সেল, আপনি টিআর ট্যাবল দিয়ে একটা ট্যাবল তৈরি করে কোন একটা টিডি কে হাইট 100 পিক্সেল দিয়ে দেখবেন এবং তার মধ্যে একটা কন্টেন্ট দিবেন। সে হাইট যদি 100 পিক্সেল এত বড় পায়, তার কন্টেন্টটা সে ঠিক ভার্টিক্যালি উপরের নিচে সেন্টার করেই রাখবে। এবং এই কাজটা অ্যাকচুয়ালি সিএসএস এর মাধ্যমে একে করা হচ্ছে, কারণ আমরা এখানে ট্যাবল টিডি টিআর ইউজ করতে পারছি না, বা আমরা যেখানে এরকম দরকার হচ্ছে তখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে প্যারেন্টকে ডিসপ্লে ট্যাবল, তার যে চাইল্ড আছে তাকে ডিসপ্লে ট্যাবল সেল এবং ভার্টিক্যাল লাইন মিডল করে দিব। সে অটোমেটিকলি সবসময় উইথ হাইট যতই বাড়ুক যতই কমুক সবসময় সেন্টার থাকবে। এখন দেখেন যে এটা আমি আবার করছি, ভার্টিক্যাল লাইন মিডল, ঠিক আছে, এবং সে মিডলে আছে। আমি দেখেন এই ডিপের উইড এবং হাইট আবার বাড়ায় দিচ্ছি, সে সবসময় সেন্টার চলে আসবে। হাইট 100 পিক্সেল, সে তারপর সেন্টার আছে, সবসময় সেন্টার, সে অটোমেটিকলি সবসময় সেন্টার হবে। তো যাই হোক আমরা এটা করলাম। এ হলো আউল ন্যাপ। এখন আউল ন্যাপ যেটা আছে সেটা আমার সেন্টারে লাগবে। ঠিক আছে, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এই পুরো দুইটা ন্যাপ বাটন দুইটা আমার সেন্টারে লাগবে। তার জন্য আমি আউল ন্যাপকে একটা স্টাইল দিই, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 50% নিচে নামাইলাম, এবং তারপরে কিন্তু সেন্টার্ড না, সে আরেকটু অর্ধেক উপরে উঠলে সেন্টার্ড হবে, তার হাইটের অর্ধেক। তো তার হাইটের অর্ধেক উঠানোর জন্য তাকে আমরা যেটা করব, আউল ন্যাপ, আমরা প্রতিটা ন্যাপ বাটনের হাইট দিয়েছি হচ্ছে কত? 50 পিক্সেল। তো আমি যেটা করবো সেটা হচ্ছে মার্জিন টপ -25 পিক্সেল উপরে তুলে দিব, এখন সেন্টার। আচ্ছা, এরপর আমাকে এখন যেটা করা লাগবে, এখন দেখেন আউল ন্যাপের উইথ যখন পজিশন ছাড়া তখন 100% ছিল, ঠিক আছে, পজিশন যখন দিছি তখন কিন্তু আউল ন্যাপের উইথ এইটুকু হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এটা কেন উইথটা নিয়ে কেন কথা বলছি সেটা পরে বলছি। এই নেক্সট বাটনটা আমার এখানে দরকার, ঠিক আছে, আমি নেক্সট বাটনটাকে সিলেক্ট করি, আল নেক্সট, পজিশন অ্যাবসলিউট, রাইট থেকে 0। এখন রাইট থেকে 0 বলতে সে কোথা থেকে বুঝতেছে? রাইট থেকে 0 বলতে আল ল্যাবের উইথ যেহেতু তার কন্টেন্টের সমান হয়ে গেছে, দ্যাট মিন্স দুইটা কন্টেন্ট এইটুক, আল ল্যাব হচ্ছে এইটুক, তার উপর আবার এটাকে অ্যাবসলিউট করছি, তার মানে এটা ভাসমান হয়ে গেছে, ভাসমান হয়ে এখানে চলে আসছে, এটার উইথ এইটুকু হয়ে গেছে। তো এর রাইট বলতে এটাই বুঝতেছে, ঠিক আছে। এখন আমি যদি আউল ল্যাবকে উইথ 100% করে দেই তাহলে সে কিন্তু এই পাশে আসবে, আউল ল্যাব উইথ 100%, সেই পাশে আসছে, আসছে। এখন এখানে এটা নিচে নামার কারণটা
টপ থেকে 0 পিক্সেল। ও নিচে তো নামে না, আমি টপ ছাড়া নিচে। এনিওয়ে টপ থেকে 0 পিক্সেল দিয়ে দিলাম। এখন অল ন্যাপ দুইটা দুই পাশে সমানভাবে আছে। এ হলো জাস্ট ন্যাভিগেশনের কিছু স্টাইল, আমরা সেই স্টাইলটা কপি করে নিই। সব যা করেছি কপি, যা যা দিয়েছিলাম অল ন্যাপ ডিফ, অল ন্যাপ, অল ন্যাপ, অল ন্যাপ। এনিওয়ে এবার পেজিনেশনের বিষয় বলি। পেজিনেশন কিন্তু ডিফল্ট ভাবে ট্রু করা আছে। পেজিনেশন অল এটাকে বলা হয় ডটস। ডটস হচ্ছে ডিফল্ট ভাবে ট্রু, যার কারণে এখানে দেখবেন যে অল নেভিগেশনের পরে অল ডটস নামে একটা ডিপ আছে, যেটা হচ্ছে কি ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। এবং এখানে অনেকগুলো ডট ডিপ দেখতেছে, কারণ যতটা আইটেম ততটা ডিপ এখানে তৈরি হবে, এবং প্রত্যেকটা ডিপের মধ্যে একটা স্প্যান আছে। এটা যদি বা ডিফল্ট ভাবে রয়েছে, কিন্তু ডিফল্ট ভাবে দেখাচ্ছে না কেন? এটা হচ্ছে যেহেতু পেজিনেশন, এটা আমরা সিএসএস দিয়ে তৈরি করব, এটা ডিফল্ট ভাবে দেখাবে না। এটা 1 সামথিং ভার্সন, 1.3 ভার্সন যেটা ছিল আলকারসেলের, সেই ভার্সনে ডিফল্ট ভাবে দেখাইতো, কারণ ওখানে আলকারসেলের আলাদা একটা সিএসএস ফাইল ছিল অল থিমস নামে। ঠিক আছে, অল থিমস নামে যে সিএসএস ফাইল ছিল সেটা হচ্ছে তাদের ডিফল্ট স্টাইল গুলো দেখাইতো। তো আমরা এখানে তৈরি করে নিতে হবে। এখন তৈরি করার বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে অল ডটস, তার মধ্যে অনেকগুলো ডিভ আছে, তার মধ্যে ডিভ, তার মধ্যে স্প্যান আছে, এবং সেই স্প্যানকে আমরা একটা স্টাইল দিতে পারি। সেই স্প্যানকে কি স্টাইল দিতে পারি? উইথ 10 পিক্সেল, হাইট, যেভাবে ডটস লাগে। অনেক স্টাইলে অনেক রকমের লাগতে পারে। আমি আপাতত গোল, বর্ডার রেডিয়াস 50%, ব্যাকগ্রাউন্ড কালার আমি আপাতত রেড দিলাম। এবং অবশ্যই এটা করার পর প্রত্যেকটা ডিপ পাশাপাশি থাকবে, সেটাকে বলে দিতে হবে অল ডটস ডিপ ডিসপ্লে ইনলাইন। ঠিক আছে, আর এটা যে উইডটা দিয়েছে এটা কি ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। স্প্যান যেহেতু ইনলাইন ব্লক ছাড়া বা ইনলাইন বা ব্লক ছাড়া সে তার উইডটা নেয় না। তো এটা হচ্ছে আমার কি, আমি করলাম মার্জিন লেফট 10 পিক্সেল, এবং মূল ডিপ থেকে অল ডটস মার্জিন লেফট -10 পিক্সেল, প্রথমটা যাতে না থাকে। এই হলো আমার ডটস। এখন আমি 6 নাম্বার পেজে চলে আসছে, আমি 3 নম্বর পেজে চলে আসছে, 2 1। সো ঠিক আছে, এ হচ্ছে স্টাইল। এবার আপনি পজিশনিং করে এটা যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যান, সমস্যা নাই। এটা হচ্ছে সিএসএস এর কাস্টমাইজ। আলকারসেল আরো সুবিধা, আরো অনেক সুবিধা আছে। আপনি যে করে দিয়েও কাস্টমাইজ করতে পারেন অনেক কিছু, যেমন আলকারসেলের স্টাইল, আলকারসেলের ইফেক্ট, সবকিছু। যেমন আলকারসেল ইফেক্ট নিয়ে যদি আমি কাজ করতে বলি বা ইফেক্ট নিয়ে যদি কথা বলি, তাহলে যে ইফেক্টটা হয় অ্যানিমেশন, আমি আলকারসেলের অ্যানিমেশন নিয়ে কথা বলছি। এখানে নরমাল একটা অ্যানিমেশনে দেখাইছে, সেটা হচ্ছে ফেড আউট। ঠিক আছে, অ্যানিমেট আউট হচ্ছে ফেড আউট। সো এই ফেড আউট, এই টাইপের অনেকগুলো অ্যানিমেশন আমরা ইউজ করতে পারি। অ্যানিমেট সিএসএস নামে একটা সাইট আছে, একটা সিএসএস ফাইল অ্যাকচুয়ালি। এই সিএসএস ফাইলে অনেকগুলো অ্যানিমেশন আছে, এবং প্রত্যেকটা অ্যানিমেশন কিভাবে কাজ করে এখান থেকে দেখতে পারবেন। এবং প্রত্যেকটা অ্যানিমেশনের ক্লাস এখানে দেওয়া আছে। ক্লাসগুলো আপনি এখানে জাস্ট সাপোজ ঠাড়া, ঠাড়া মিন্স জানেন? ঠাড়া মিন্স বর্জ্য যেটা বলে সেটা। তো এই ঠাড়া ক্লিক করার সাথে সাথে আমার অ্যানিমেট সিএসএস ট্যাগটা কেমন হয় দেখেন, জাস্ট বর্জ্যের মতো একটা অ্যানিমেশন দিল। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যানিমেশন। এরকম অনেক অ্যানিমেশন এখানে আছে, বাউন্স ইন ডাউন, বাউন্স ইন, সে বাউন্স হয়ে আসছে, এরকম অনেক অ্যানিমেশন আছে। তো এই অ্যানিমেশন গুলো আমরা আমাদের কিসে স্লাইডারও ইউজ করতে পারি। শুধুমাত্র এই অ্যানিমেশন সিএসএসটা, এটা একটা সিএসএস ফাইল, এটা আমাদের সাইটে ইউজ করে। যেমন আমি এই সিএসএস ফাইলটাকে এখান থেকে নিলাম কপি, এবং আমরা আমাদের সাইটে প্রজেক্ট একটা সিএসএস ফাইল তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে অ্যানিমেট সিএসএস।
এবং যেটা কপি করে নিয়ে আসছি সেই সিএসএস অ্যানিমেশন গুলা নিয়ে আসলাম এখানে, এবং সেই সিএসএস ফাইলটাকে আমি আমাদের ওয়েবসাইটে কল করে দিই। ফন্ট অসম মিন সিএসএস এর পরে কল করলাম অ্যানিমেট সিএসএস, ঠিক আছে। এবং আল কার্সেলের যে অপশন, সেখানে আমি এই অপশনটা ইউজ করে দেখি অ্যানিমেট আউট। এখানে একটা দিলাম হচ্ছে নরমালি, আমি একটা দিলাম সুইং। আচ্ছা, সুইং অ্যানিমেশনটা কি কাজ করে একটু দেখি। সুইং নামে আদৌ কি কোনো অ্যানিমেশন আছে? যাই হোক, বাউন্স আউট, BOUNCE, ও বড় হাতে, যেভাবে ওদের ক্লাসগুলো লেখা আছে ওভাবে দিতে হবে, ঠিক আছে। ওকে, বাউন্স আউট দিলাম। আর এই বাউন্স আউটটা তখনই ফিলটা আসবে যখন অটো প্লে থাকবে। অ্যাকচুয়ালি অটো প্লে ছাড়া এটা তো বোঝা যাবে না। আমি অটো প্লে 300 দিলে কি অনেক দ্রুত যাবে, তাই না? সরি, অটো প্লে ট্রু এন্ড অটো প্লে টাইম আউট নামে একটা অপশন আছে, আমরা দেখে নেই। একটা হচ্ছে অটো প্লে হচ্ছে ট্রু আর ফলস, অটো প্লে হবে কি হবে না। আর অটো প্লে টাইম আউট, সেটা হচ্ছে কতক্ষণ পর সেই টাইমটা শেষ হবে। আমি অটো প্লে টাইম আউট দিলাম হচ্ছে 1000। এটা হচ্ছে মিলি সেকেন্ডে কাউন্ট করে, বুঝছেন যাচ্ছে কিভাবে আমার সেই অ্যানিমেশনটা নিয়ে, ঠিক আছে। তো এরকম অনেক অ্যানিমেশন ইউজ করা যায়। এমন একাধিক আইটেম যদি আপনার স্লাইডারের সাথে থাকে, তাহলে আপনি একাধিক একাধিক ইয়ে করতে পারেন, অ্যানিমেশন একসাথে দিতে পারেন। এটা হচ্ছে আবার আপনাকে যে করে একটু বুঝতে হবে ভালো। তো এই এই পর্যন্ত কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আমি আর একটু ডিসক্রাইব করবো আর